নমস্কার। আপনারা দেখতে শুরু করেছেন ধর্ম সংস্থাপন। আমি সৌরভ, আর আজকে ধর্ম সংস্থাপনের এই প্রথম অধ্যায় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আপনারা হয়তো ভাবছেন হঠাৎ এই ধর্ম সংস্থাপন ব্যাপারটা আজকেই বিশেষভাবে উঠে এলো কেন। ধর্ম সংস্থাপনের কথা তো সেই হাজার হাজার বছর আগে সেই কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে দাঁড়িয়েও হয়েছিল। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগ পরিবর্তন যখন হয় তখন ধর্ম সংস্থাপনের বিশেষভাবে দরকার, নয় কি? কারণ ধর্ম সংস্থাপন যুগে যুগে, এই কথাই তো বলা হয়েছে। আর যুগ পরিবর্তনের কথা উঠছে কেন? কারণ গতকালকেই আমাদের এই যেখানে বসে আছি পশ্চিমবাংলার একটা ছোট্ট ঘরের মধ্যে, এই পশ্চিমবাংলায় গতকাল যুগ পরিবর্তনের এক বার্তা এসে গেছে। কি হয়েছে গতকাল? আজকে মে মাসের 5 তারিখ 2026, তারিখটা বাঁধা থাকবে বলে দিলাম বলে। সকলেই জানবেন যে 4 তারিখ, মে মাসের 4 তারিখ 2026 সালে পশ্চিমবাংলায় এক বিশেষ যুগ পরিবর্তনের হাওয়া এসছে। তার এক বিশেষ কারণে এই কথাটা বলছি, কারণ এই পশ্চিমবাংলার জন্ম কোথার থেকে, কবে এই পশ্চিমবাংলার জন্ম হলো। আর এই কাহিনীতে যদি যাই, অনেকেই জানেন, আমি এর গভীরে যাচ্ছি না, কিন্তু এতটুকু প্রত্যেককেই বুঝতে হবে যে যখন দেশ বিভাজন হয়, মানে ইংরেজ যখন দেশ ছেড়ে যাচ্ছে, তারপরে যখন দেশ বিভাজন হচ্ছে, তখন ভারত আর পাকিস্তান এই দুটো দেশ হয়ে যাচ্ছিল। যখন এই দুটো দেশ হচ্ছিল, পাকিস্তানের মধ্যেও আমরা জানি ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান, দুটো দেশ নয়, ওই দেশেরই দুটো ভাগ। বেশ অবিরল একটা ব্যাপার, একটাই দেশ পাকিস্তান, কিন্তু তার একটা ভাগ ভারতের এপাশে, আরেকটা ভাগ ভারতের ওপাশে। ভারতের পূর্ব দিকে যে পাকিস্তানের যে ভাগটা, সেটাই ইস্ট পাকিস্তান হয়েছিল তখন। আর এই ইস্ট পাকিস্তান আমরা জানি যে, আমরা যারা বাঙালি তারা জানি যে ওটাকে ইস্ট বেঙ্গলও বলা হয়, কারণ বাংলা যেটাকে, পশ্চিম বাংলা আজকে যেটাকে বলি, এই পুরোটা মিলিয়ে যে বাংলা ছিল, এই বাংলাকেই দুভাগে ভাগ করে একটা পশ্চিম বাংলা আর একটা পূর্ব বাংলা, এই দুই বঙ্গ তৈরি হয়। অবশ্যই পরে এই ইস্ট পাকিস্তান বাংলাদেশ হিসেবে এক নবরূপে জন্মগ্রহণ করে বেশ কিছু বছর পরে। কিন্তু মনে রাখতে হবে, যখন এই দেশ বিভাজন হচ্ছিল, তখন কিন্তু এরকমই একটা ধারণা ছিল যে এই যে ব্যাপারটাকে আমরা আজকে পশ্চিম বাংলা বলছি, যার মধ্যে কলকাতা শহরে বসে আজকের এই শুটিংটা হচ্ছে, এই সবই কিন্তু ওই ইস্ট পাকিস্তানের মধ্যে যাওয়ার একটা কথা হয়ে গেছিল। প্রায় স্থির ছিল যে এই সব নিয়েই একটা ইস্ট পাকিস্তান, মানে এই সবকে পাকিস্তান এটাই চাইছিল যে এই সব ব্যাপারগুলো যাতে ওই ইস্ট পাকিস্তান যে ব্যাপারটা, তার মধ্যে চলে যায়। সেই সময় একজন মনীষী, একজন মানুষ এই সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোরভাবে উঠে দাঁড়ান, আর তার সংগ্রাম, তার বিবেচনা, তার বিচার, তার চেতনা, তার জোরে এইটা শেষ পর্যন্ত সিদ্ধান্ত এটাই হয় যে না, একটা এই যে সারা বাংলা বিভাজন হচ্ছে, তার মধ্যে থেকে একটা ভাগ ভারতবর্ষের মধ্যে থেকে যাবে, পশ্চিম বাংলা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আপনারা কতজন এই নামটা ভালো করে মনে রাখেন জানেন আমি জানি না, কিন্তু এই ভদ্রলোক আমাদের এই পশ্চিমবাংলা, কলকাতা ইউনিভার্সিটি বলা হয়, ক্যালকাটা ইউনিভার্সিটি, তার সব থেকে কম বয়সী চ্যান্সেলর। তার যতই গুণগান গাওয়া হবে বোধহয় কম পড়ে যাবে। আমি আজকে তার গুণগান গাওয়ার জন্য এখানে বসিনি, কিন্তু এটা আজকে মনে করা দরকার যে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, উনি আমাদেরকে এই পশ্চিমবাংলা দান করেছিলেন। উনি যদি তখন না থাকতেন, তাহলে বলা মুশকিল পশ্চিমবাংলা বলে যে ব্যাপারটাকে আমরা ভারতবর্ষের মধ্যে পেয়েছি, সেটাই থাকতো কিনা। পুরো ব্যাপারটাই কথা ছিল একটা ওই ইস্ট পাকিস্তানের মধ্যে চলে যাওয়ার। যাই হোক, এই সবের মধ্যে দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সংগ্রাম, তার বিচার, বিবেচনা, চেতনা
বুদ্ধি, এই সবের মধ্যে দিয়ে যে কোনো এরকম ব্যাপারে শুধু একজনকে দায়ী ঠাওরানোটা ঠিক নয়। সেই হিসেবে শুধু ওনার নাম করলে নিশ্চয়ই হয়তো একটু অন্যায় হয়ে যাবে, নিশ্চয়ই আরও অনেকে ছিলেন, কিন্তু এটা মানতেই হবে যে যে কোনো কাজে কাউকে একটা নেতৃত্ব নিতে হয়। তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু নেতৃত্ব নিয়েছিলেন এই সিদ্ধান্তটাতে আসার জন্যে। তার এই সিদ্ধান্তের ফলে পশ্চিমবাংলা তৈরি হয়। পরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আরেকটা কাজ করেন, ভারতের রাজনীতির যে ধরাতল, সেই ধরাতলে জনসংঘ বলে একটা পার্টি, পলিটিক্যাল পার্টি, তখন যেমন কংগ্রেস ছিল, তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একমাত্র মূল পার্টি, সেরকম ভারতীয় জনসংঘ বলে আরেকটা পার্টি নির্মাণ করেন। সেই পার্টিকে উনি রূপ দিতে শুরু করেন। তারপরে যারা জানেন না, কাশ্মীর যাতে এই একইভাবে ভারতের মধ্যে থেকে যায়, সেই কাশ্মীরের জন্য লড়াই করতে গিয়ে উনি কিন্তু কাশ্মীরে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করেছিলেন। সেসব অনেক গল্প, কীরকম কী ধরনের সিচুয়েশনের মধ্যে কি হয়েছিল তখন, যার দরুন তাঁকে ওখানে গিয়ে প্রাণত্যাগ করতে হয়েছিল খুব কম বয়সে, সেসব এক আলাদা দিনের কাহিনী। কিন্তু এই মানুষটি যে পার্টিটাকে জন্ম দিয়ে গেছিলেন, সেই পার্টিটাই পরে, ভারতীয় জনসংঘ, সেই পার্টিটাই পরে গিয়ে আজকে যেটাকে আমরা বিজেপি বা ভারতীয় জনতা পার্টি বলি, সেই পার্টির রূপ নেয়। একটা সময় কিছু বছর আগেই এসেছিল যখন ভারতীয় জনসংঘই ভারতীয় জনতা পার্টির সঙ্গে মিলে গিয়ে এই এক পার্টি হয়েছে। দুঃখের কথা যে এই ৭৫ বছরে একটা টার্ম, 5 বছর করে তো টার্ম হয় ইলেকশনের, কিন্তু একটাও টার্ম এমনি হয়নি যেখানে এই রাজ্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নের গড়া সেই পার্টি একটা টার্মের জন্যও এখানে এসে শাসন করতে পারেনি। শাসন তো নয়, রাজ্য চালানোর দায়িত্ব পায়নি নানা কারণে। 2014 আমরা দেখি যে ভারতীয় জনতা পার্টি যখন সেন্টার, আমাদের যে ভারতবর্ষের সেন্টার লোকসভা, সেই ইলেকশানে জিতে সেখানে এসছে, তারপরেও বেশ কয়েক বছর কেটে গেছে, কিন্তু কখনোই ভারতীয় জনতা পার্টি এইখানে এসে রাজ্য চালাবার দায়িত্ব পায়নি। নানা কারণ, কেউ বলে এখানে মুসলমান পপুলেশন অনেক, মুসলমান পপুলেশন চায় না, এই বিজেপি পার্টিটা একটু যেন মানে হিন্দু ঘেঁষা, মুসলমান ঘেঁষা নয়, এই সব নানা রকম ব্যাপার আছে। আর এই সব যে রাজনৈতিক সমীকরণ যেটাকে বলা হয়, সেই সব কারণ যাই হোক পায়নি। আবার কিছু একটা কারণে এই সব রাজনৈতিক চক্র ঘুরতে গতকাল প্রথমবার এই ব্যাপারটা ঘটেছে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্থাপন করা পার্টি গতকালকে প্রথমবারের জন্যে ৭৫ বছরে, যবের থেকে দেশ স্বাধীন হয়েছে, আর শুধু দেশ স্বাধীন হয়েছে বলবো কেন, যবের থেকে এই পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম হয়েছে, তারপর থেকে প্রথমবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি। এটা অন্য কারোর পার্টি বলাটা ঠিক হবে না, কারণ যিনি ফাউন্ডার, তার কথা তো বলতেই হবে। একজন বাঙালির পার্টি, বাঙালির স্থাপন করা একটা পার্টি, সেই পার্টিটা, আর বাঙালি স্থাপন করা বিদেশি পার্টি নয়। যেমন এখানে সিপিআই দিয়ে শুরু হয়েছিল। সিপিআইএম আমরা জানি লেফট ফ্রন্ট যেটাকে বলা হতো, এই সিপিআই অনেক দিন তো দায়িত্ব পেয়েছে। এই সিপিআই কিন্তু কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এটার নাম। সিপিআই পুরোটা যদি করা হয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তাহলে এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মানে কমিউনিস্ট পার্টি নানা জায়গায় ছিল, সারা বিশ্বের পার্টি, তো বলা যায় একটা মাল্টিন্যাশনাল পার্টি, সারা ইন্টারন্যাশনাল পার্টি। সেই ইন্টারন্যাশনাল পার্টির যে ভারতের ব্রাঞ্চ, সেটা ছিল সিপিআই, কমিউনিস্ট পার্টির ভারতীয় ব্রাঞ্চ। সেই ব্রাঞ্চ এখানে 34 বছর রাজত্ব করেছে। নিশ্চয়ই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যাকে এক প্রচুর তার ভূমিকা, আমাদের যে দেশ স্বাধীন হয়েছে, দেশ যেদিকে পৌঁছেছে আজকে, ভালো মন্দ সেসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, যেখানে পৌঁছেছে সেখানে কংগ্রেস একটা দায়িত্ব পেয়েছে অনেক বছর ধরে, প্রায় প্রথমে 30 বছর ধরে কংগ্রেস দায়িত্ব পেয়েছিল, তারপরে 34 বছর সিপিআই দায়িত্ব পেয়েছিল। তার সিপিআইয়ের মধ্যে কমিউনিস্ট লেফট ফ্রন্ট যেটাকে বলা হয়, তার নানা রকম গোষ্ঠী মিলে। তারপরে 14 বছর আমরা দেখেছি যেখানে তৃণমূল কংগ্রেস যেটাকে বলা হয়, যে পার্টিটাকে, তারা দায়িত্বে ছিলেন।
কিন্তু কিছুতেই এমনি হচ্ছিল না যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্থাপন করা যে যে দল, রাজনৈতিক দল, তারা এখানে সত্তাধারী হয়ে চলে আসেন। কালকে এই ব্যাপারটা হয়েছে, তাই জন্যই বলা যায় যে ব্যাপারটা ঐতিহাসিক। এটা ভালো মন্দ বিচার যে যার নিজের মতন করে করবে, কিন্তু এই যে ঘটনাটা বললাম, যা বললাম, এটা ফ্যাক্ট। এটার মধ্যে কোনো এদিক ওদিক নেই, আর এটার মধ্যে বিচার করার কোনো ব্যাপার নেই, এটা একটা সত্য। আবার যা বলছি যে এই সত্যটাকে নিয়ে যে যেভাবে বিচার করতে চান করতে পারেন, কিন্তু ইতিহাস এটাই বলে যে এইটা প্রথমবারের জন্য এরকম হলো। আচ্ছা, এর থেকে আমরা চলে আসি এখানে, এটা যখন হলো এর মধ্যে আর কি ঐতিহাসিক? আরও একটা ব্যাপার ঐতিহাসিক, যে এই গত ৭৫ বছরের থেকে যদি একটু বেরিয়ে আসি, গত ৫০ বছর প্রায় যদি ধরি, এই গত ৫০ বছর ধরে কিন্তু পশ্চিমবাংলায় কোনো না কোনোভাবে যে রাজনৈতিক পার্টি সত্তাধারী হয়ে শাসন করেছে, শাসক দল অনেক সময় বলা হয়, যে রাজনৈতিক দল শাসন করেছে সেই দল কিন্তু সেন্টারে ছিল না। সেন্টারে অন্য এক দল, আর এখানে অন্য এক দল। এই হেন একটা পরিবেশ ভারতের অন্য কোনো রাজ্যে ৫০ বছর ধরে অনর্গল এইরকম করে কোনো দিন হয়নি আজ পর্যন্ত। কিন্তু হয়তো কোথাও কোথাও হয়েছে, আমি তার কথা বলছি না, বিবাদে যাচ্ছি না, কিন্তু এটা অবিরল, অভিনব, যে ৫০ বছর ধরে সেন্টারে যে পার্টি আছে, মানে ভারতবর্ষের যে শাসক দল, সেই শাসক দল এখানে পশ্চিমবাংলায় শাসন করার কোনো এক বছরের জন্য সুযোগ পাচ্ছে না। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে চাই, যে আজ ধরে নেওয়া যাক, যখন আমরা ইংরেজদের অধীনে ছিলাম, তখনও কি হতো, পুরো দেশটাকেই আমরা বলতাম যে ইংরেজরা একটা ব্রিটিশ, তারা অন্য একটা দেশ, সেই দেশের যারা শাসন করছেন তাদের অধীনে আমরা রয়েছি। আমরা নিজেরা ভারতবর্ষ, এটা নিজেদেরকে বলতাম আমরা স্বাধীন নই, তাই তো? এটা যদি হয়, তাহলে ৫০ বছর ধরে যদি এখানে একটা যে দলটাই রাজত্ব করছে বা শাসন করছে, সেই দলটা যখন এমন একটা দলের আন্ডারে রয়েছে, সেটা একটা অন্য দল, তার মানে দেশে যে দল শাসন করছে সেই দলের সঙ্গে তার কোনো মিল নেই। আর মিল নেই মানে কি, একদম রীতিমতন ঝগড়া, রীতিমতন একটা সাপে নেউলে এইরকম একটা যেন আত্মীয়তা, এই ব্যাপারটা যদি রয়েছে, তাহলে এটা বলতে বাধ্য হই যে যেমন আমরা ব্রিটিশদেরকে বলতাম ব্রিটিশদের শাসনে আমরা রয়েছি, আমরা স্বাধীন নই, সেমনি যারা এখানে ৫০ বছর ধরে শাসন করেছেন তারাও এটা বলতে পারেন যে আমরা তো স্বাধীন নই, আমরা একটা অন্য দল, তার আন্ডারে রয়েছি। দেশটা রয়েছে, ধরে নিন, কখনো কংগ্রেসের আন্ডারে, কখনো বিজেপি, এই দুটোই থেকেছে, বা কখনো যে তার মাঝে অন্য দল, জনতা দল এসছে। এই যে দলই সেন্টারে রয়েছে, তার থেকে অন্য একটা ভিন্ন বিপরীত একটা দল এখানে রাজত্ব করছে। তাহলে এখানে যে রাজত্ব করছে, সে সব সময় আমাদেরকে বুঝিয়েছে যে না, আমি তো স্বাধীন নই, আমার তো এই নেই সেই নেই, আমি তো ওর পরাধীন হয়ে রয়েছি, আর ও যত রকম গণ্ডগোল করছে বলে আমি এই দেশ বলতে এই রাজ্যের মানুষকে যে যা দিতে চাই দিতে পারছি না। এই অজুহাতটা চিরকাল থেকে গেছিল, চিরকাল না, মানে ৫০ বছর ধরে এই একটা অজুহাত আমরা শুনেছি। এই রাজ্যের মানুষ কিন্তু এই অজুহাত শুনে 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 তারা বোধহয় মানে একদম মানে অধৈর্য তো বলবো না, মানে হিন্দিতে বলে পাক গয়া, এইরকম একটা ব্যাপার, মানে একদম তাদের মানে এটা একটা ঘ্যানে কথা শোনার মতন আর কি। কথাটা কি, যে একটা অজুহাত রয়েছে, যে ওই সেন্টারে এক পার্টি রয়েছে, এক অন্য পার্টি রয়েছে, তারা সেন্টার চালায়, তারা দেশ চালায়, দেশ সেই জন্য আমাদেরকে যা দেওয়ার কথা সেগুলো দিচ্ছে না, এই করছে না। এই যে অজুহাতের থেকে আমরা গতকালকে স্বাধীনতা পেয়েছি, এটা বুঝতে হবে, এটাতে কোনো দ্বিমত নেই। যেভাবে পশ্চিমবাংলার মানুষ গতকালকে এই বিজেপি বা ভারতীয় জনতা পার্টিকে যে দায়িত্ব যেভাবে হাতে তুলে দিয়েছেন, তাতে এখানে কাল থেকে বা আজ থেকেই বলবো, বা গতকাল থেকে, যখন থেকে ভারতীয় জনতা পার্টি নিজের হাতে এই দায়িত্ব তুলে নিয়েছে, আর সে এই অজুহাত দিতে পারবে না যে এই রাজ্যের মানুষ আমাদেরকে
ওইভাবে দেয়নি, মানে এমনভাবে দায়িত্ব তুলে দিয়েছে, মানে এত সিট দিয়ে এতভাবে জয়ী করিয়ে দিয়েছে এই রাজ্যের মানুষ, যে এখন আর কিছু বলার নেই। যারা সত্তাধারী হবেন তারা আর এই অজুহাত দিতে পারবেন না যে না এখন তো সেন্টারে অন্য কেউ আছে, সেখান থেকে এই পাচ্ছি না ওই পাচ্ছি না। আর সত্যিই কালকে প্রধানমন্ত্রী যখন এই মানে দিল্লির অটল থেকে যখন ওখান থেকে নিজের ভাষণে জানিয়েওছেন যে সত্যি আর কোনো এই জায়গা নেই, আমরা পশ্চিমবাংলার জন্যে নতুনভাবে তাকে নবরূপে সাজানোর সব রকম ব্যবস্থা করব, এই নতুন অধ্যায় এক শুরু হবে, এই বার্তা উনি দিয়েছেন। বার্তা দেওয়াটা সহজ, বার্তা দেওয়া খুব সহজ, কিন্তু সেই কোনো একটা বার্তা দিয়ে সেই বার্তাটাকে রূপান্তরিত করাটায়, আসল কাজে রূপান্তরিত করাটা সব সময় শক্ত। আর এই কথাটা বলার জন্যেই আজকে এই ধর্ম সংস্থাপনের অধ্যায় আমাদের। তাহলে দুটো ব্যাপার হলো, একটা হচ্ছে গতকালকে বলা যায় এই যে 50 বছরের, যেমন তার আগে ব্রিটিশের অধীনে ছিলাম আমরা, সেরকম যারা বলতো যে আমরা সেন্টারের অধীনে আছি, নিজেরা সম্পূর্ণ মানে স্বাধীন নই, এইসব বলতো, সেই রকম পরাধীনতার থেকে আমরা কালকে স্বাধীন হয়েছি। রাজ্যের মানুষ নিজের কর্তব্য একদিক দিয়ে করে দিয়েছেন, যেভাবে ভোট দিয়েছেন আর যেভাবে তারা যত ভোট দিয়ে, কেউ এটা ভাবতে পারেনি যে যেটা বিরোধী দল ছিল, মানে বিজেপি তো এখানে বিরোধী দল ছিল, বিরোধী দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারী দ্বিতীয় দফা ভোট শেষ হওয়ার পরেও ক্যামেরা এসে বলেছেন যে আমরা 170টা ভোট পাবো। তারপরে একটু যখন আরও একটু সব হালটাল বুঝেও তখন বলেছেন 185টা পাবো, কিন্তু এই 200 পার হয়ে যাব উনিও বলতে পারেননি। আমার মনে আছে 2021 সালে যখন ভোট হচ্ছিল, তখন আমাদের এই বিজেপির বড় বড় মানে দিল্লির নেতারা এসে বলে গেছিলেন, অমিত শাহজি যিনি গৃহমন্ত্রী এসে বলে গেছিলেন আপকি বার 200 পার, 200-র বেশি আমরা এখানে পাবো। তখন বলে গেছিলেন 2021-এ, শেষ হয়েছিল 77-এ। কিন্তু এই বছর এত কিছু করার পরেও কিন্তু মুখ ফুটে বলেননি 200 পার করব, একবারও বলেননি। কিন্তু সেই অবস্থায় এই রাজ্যের মানুষ 200 পার করে এত ভোট দিল। 200 পার মানে তার একটা ব্যাপার আছে। তার ব্যাপারটা মানে হচ্ছে, আমাদের সংবিধানে বলা হয় 2/3 মেজরিটি, মানে এখানে 294টা সিট, তো তার 2/3 মেজরিটি মানে 3 ভাগের 2 ভাগ। এই 3 ভাগের 2 ভাগেরও বেশি যখন পেয়ে যাওয়া যায় তখন সেটাকে বলা হয় 2/3 মেজরিটি। যদি আধা আধির থেকে একটু বেশি পাওয়া যায় তখন সিম্পল মেজরিটি বলা হয়, মানে সহজ মেজরিটি। কিন্তু যখন এতগুলো ভোট পাওয়া যায় যেটা 2 ভাগের থেকেও বেশি, মানে 3 ভাগের 2 ভাগের থেকেও বেশি, তখন বলা হয় 2/3 মেজরিটি। তার একটা বিশেষ মানে মূল্য আছে। মূল্যটা কি? যে তারা যে কোনো নিয়ম, বিধানসভায় কোনো নিয়ম পাস করতে চাইলে, বড় বড় নিয়ম, তারা কিভাবে রাজ্যটা চলবে সেই সব নিয়ম যখন এরা তো বিধায়ক হয়েছেন, 294 জন বিধায়ক, 294 জনের 3 ভাগে ভাগ করলে যে 2 ভাগ হয়, তার থেকেও বেশি যখন হয়ে যায়, তখন তারা বিধিগুলো নিজেদের মতন করে স্থাপন করতে পারে। অনেক বিধি এমন আছে যেই বিধিগুলো 2/3 মেজরিটি না হলে বিধি হয়ে যায় না, বিধান হয়ে যায় না আমাদের। কিন্তু 2/3 মেজরিটি দেওয়া মানে তোমরা এবার সম্পূর্ণভাবে স্বাধীন, তোমরা যা ইচ্ছে করো। জনতা বলে দিয়েছে এটা। অনেকে নানা রকম কথা বলছেন, না জনতা বলে দিয়েছে কোথায়, SIR হয়েছে সেখানে এত ভোট বাদ গেছে, 27 লক্ষ ভোট বাদ গেছে, 91 লক্ষ ভোট বাদ গেছে, এইভাবে ভোট হয়েছে, ওইভাবে হয়েছে, ইডি এসছে, CBI এসছে, এজেন্সিরা এসছে, ইলেকশন কমিশন, নানা রকম এইসব কথা উঠেছে। আর সেসব কোনো কথাকে এদিক ওদিক না করে আমি বলতে চাই, একদম ও এসছে, হয়তো এসছে, তারা কি করেছেন না করেছেন তার গভীরে না গিয়ে এটা বলতে পারি যে ইলেকশন যেটা হয়েছে এখানে, আমরা সকলে এখানে বসে দেখেছি। সেই ইলেকশনে আমরা প্রত্যেক মানুষ যারা বছরের পর বছর ধরে এখানে ইলেকশনে অংশীদার, পার্টিসিপেট করেছি আমরা যারা সবাই, সকলে সব দিক থেকে একটা কথায় প্রত্যেকে একদম অনড় যে এই রকম ইলেকশন তারা কেউ কখনো দেখেননি। কীরকম ইলেকশন হয়ে গেল, নির্বাচন পুরো হয়ে গেল, নির্বাচনের সময়, নির্বাচনের জন্যে একটা মানুষেরও অযথা প্রাণহানি হয়নি, কোথাও কোনো ঝামেলা দঙ্গল এই সে হয়নি বললেই চলে। তো এটাকে তো খারাপ বলা যাবে না। ইলেকশন কমিশন, পুরো যে সরকারি তন্ত্র,
সে তাতে সেন্ট্রাল ফোর্স আসুক, পুলিশ বাহিনী, সব রকম ব্যবস্থা মিলে এটাই তো আমাদের শিরোধার্য যে ইলেকশন হবে, নির্বাচন হবে, তার মধ্যে কোনোভাবে যেন হিংস্রতা না আসে, কোনো রকমভাবে ভায়োলেন্স না হয়, মানুষ স্বচ্ছন্দে গিয়ে ভোট দিতে পারে। হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই নির্বিশেষে, কম বয়স বড় বয়স সবাই কিন্তু বলেছেন যে ভোট দিতে পেরেছি। কথা উঠেছে একটা যে এসআইআরের জন্য কিছু সংখ্যক মানুষকে অ্যালাউ করা হয়নি, তাদের নাম বাতিল হয়ে গেছে। এই নাম বাতিল হয়ে যাওয়ার সেটাও একটা 27 লাখ একটা নম্বর নিয়ে হচ্ছে। এমন হতে পারে না যে এই 27 লাখ শুধু মাত্র তৃণমূলের ভোটারদের মানে বেছে বেছে বাদ দেওয়াটা সম্ভব নয়, কিন্তু ধরে নেওয়া যাক তার মধ্যে অনেক যারা হয়তো ভোট দিতেন, তারা তৃণমূলকে দিতেন, তারা হয়তো বাদ গেছেন। কিন্তু সেটা হলেও তো এত ভোটের ব্যবধানে, এত সিটের ব্যবধানে, ভোটের ব্যবধানটা কেউ বলবো, এত সিটের ব্যবধানে জেতা হয় না বোধহয়। আর যদি জেতা হতো, অনেকে বলছেন যে হ্যাঁ দেখো না, যে সিটের ভোটের যে ব্যবধানটা টোটাল সারা বাংলায় যদি ভোটের ব্যবধান দেখা যায় যে বিজেপি কত ভোটে জিতেছে, তাহলে দেখা যাবে যে খুব বেশি 1 কোটি ভোটে জেতেনি, দুজনের মধ্যে যে ব্যবধান ওরকমই 25-30 লাখ ভোটেরই ব্যবধান, তার জোরেই জিতে গেছেন। তার জোরে কিন্তু এতটা সিটের ব্যবধান হয়। ওই ভোট সারা বাংলায় কত কে ভোট পেয়েছে সেটা দিয়ে তো, সেটা আমাদের নির্বাচনের ব্যবস্থা নয়। নির্বাচনের ব্যবস্থাটাই হলো সিট টু সিট। তাহলে কোনো একটা সিটে কেউ যদি 1 লাখ ভোটে জিতেছেন আর অন্য একটা সিটে 1টি ভোটে জিতেছেন, দুটোর মূল্য একই, তাহলে এই দুটোকে মেলালে দেখা যাবে হয়তো যে এইখানে হয়তো বিজেপি 1টা ভোটে জিতেছে আর এইখানে তৃণমূল 1 লাখ ভোটে জিতেছে, তাহলে এও একটা জিতলো, এও একটা জিতলো। দুটোকে গুনলে মনে হবে, এই দুটোকে মিলিয়ে দিলে বোঝা যাবে তৃণমূল অনেক বেশি, 1 লাখ বেশি ভোট পেয়েছে। তাতে কিছু যায় আসে না। এই নির্বাচন আমাদের দেশে যেভাবে রচিত আছে তাতে এটাই নিয়ম। গতবারও তো এরকম হয়েছিল 2021-এ। যদি ভোটের ব্যবধান দেখা যায় তাহলে খুব বেশি যে মানে ভোট শেয়ার যেটাকে বলা হয়, এই 9-10% ভোট শেয়ারের তফাৎ ছিল। তাতেও এরা 77-এ পড়েছিল, ওখানে তৃণমূল 213, 214 যাই হোক এরকম একটা নম্বর। তো সামান্য ভোট শেয়ারের তফাতে অনেক সিটের ব্যবধান হতে পারে। সেটা কত হবে? 5% সিটের ভোট শেয়ারের ব্যবধানে মানে 150 সিটের তফাৎ হয়ে যেতে পারে। আবার 20% সিটের ব্যবধানে 15টা সিটের তফাৎও না হতে পারে। এটা আমাদের যে ব্যবস্থা তার মধ্যে হতে পারে, অঙ্ক গণিত এটাই বলে। সেই জন্য এইসবের মধ্যে না গিয়ে একটা জিনিস বুঝতেই হবে, নির্বিঘ্নে বিনা ঝামেলায় খুনোখুনি না হয়ে, মারপিট না হয়ে, মোটামুটিভাবে একদম একটা দুটো কয়েকটা ছুটপাট ঘটনা ছাড়া শান্তিতে আমরা সবাই গিয়ে ভোট দিয়েছি। এত লোক মানুষ বেরিয়ে গিয়ে ভোট দিয়েছেন। যেভাবে যে তন্ত্রের, আর যদি কেউ বলছেন যে না একে দিতে দেওয়া হয়নি, এই হয়েছে ওই হয়েছে, সেরকম তো এটা বলতেই হবে যে এর আগের 50 বছর কি 75 বছর ধরে যখন ভোট হয়েছে তখন কি কোনো রকম কোনো তন্ত্রের ব্যবহার করা হয়নি? সরকারি তন্ত্রে বা সব রকম তন্ত্রের ব্যবহার, ক্রিমিনাল এই সেই সব কিছুর ব্যবহার মানুষ দেখেছে। তুলনামূলকভাবে এটা একদম নিশ্চিত যে যেভাবে নির্বাচন হয়েছে সেই রকম নির্বাচন আমরা কেউ এর আগে দেখিনি, আমাদের জন্মকালে তো দেখিনি, কোথাও দেখিনি। আমি নিজে বিহারে বড় হয়েছি অনেক দিন, আর তারপরে এখানে আসছি বাংলায়, এই 2 জায়গায় দেখেছি কিভাবে যেটাকে বলে বুথ লুটিং থেকে নিয়ে, ছাপ্পা ভোট থেকে নিয়ে, মানুষকে ভোট দিতে না আসতে দেওয়া, এরকম কত রকমের মানে উপকরণ, কত রকমের ব্যবস্থা যাতে প্রকৃতভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচনটা না হয়। আমি জানি অনেকে যারা হয়তো বিজেপির সমর্থক নন তারা এই ব্যাপারটাকে বেশি হাইলাইট করছেন, কিন্তু আজকে সেই দিন নয়। আজকে সেই দিনটা বলার দিন নয়, আজকে এই দিনটা দেখার দিন যে এত বছর পরে একটা দায়িত্ব তো পেয়েছে, এখন তো দিয়ে দেখা যাক। হয়ে গেছে যা হয়ে গেছে, এর এই মানে এনিথিং গোজ ইন ওয়ার অ্যান্ড লাভ এই বলা হয়, মানে ভালোবাসায় আর যুদ্ধে সাম দাম দণ্ডভেদ যে বলা হয়, সব রকম ব্যবস্থা চলে যেভাবে হোক। তো এই যে 27 লাখের এসআইআরের কথা হচ্ছে, এটাকে আমি কিছুটা ওইভাবেও দেখতে চাই যে যেমন যখন মহাভারতের যুদ্ধে ধর্মযুদ্ধ হচ্ছিল, তাই জন্যে ধর্ম সংস্থাপনের অধ্যায়ের মধ্যে এই কথাটা বলছি।
আমরা ধর্মযুদ্ধ যেটা বুঝি, আমাদের এই দেশে ধর্মযুদ্ধ মানে কিন্তু হিন্দু মুসলমানের যুদ্ধ নয়। মহাভারত কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল, যেখানে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বলেছিলেন, আমাদেরকে শিখিয়েছিলেন সম্ভবামি যুগে যুগে, ধর্ম স্থাপন করার কথা যে বলেছিলেন, শিখিয়েছিলেন, সেখানে যুদ্ধতে ধর্মযুদ্ধই হচ্ছিল ওটা। কিন্তু সেখানে কোনো হিন্দু মুসলমানের যুদ্ধ হচ্ছিল না, সেটা কোনো বিজেপি তৃণমূলের যুদ্ধ ছিল না। আমরা জানি সেটা ধর্ম আর অধর্মের যুদ্ধ। আর অধর্মের নাশ করার জন্যে কোনো এক, যখন সেই দুর্যোধন আর ভীমের গদা দিয়ে প্রহার চলছে, সেই সময় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ভীমকে সেই ইঙ্গিত করে দিয়েছিলেন, অহো অহো ভীম বলে ইঙ্গিত করে দিয়েছিলেন। তার সেই পুরনো ভীম যে প্রতিজ্ঞা করেছিলেন, যখন সেই দ্রৌপদীকে এরকম করা হয়েছিল, তখন ভীম প্রতিজ্ঞা করেছিলেন যে আমি উড় ভেঙে দেব। সেই প্রতিজ্ঞার কথা মনে পাড়ানোর জন্য শুধু ইঙ্গিত করেছিলেন, যাতে তার মধ্যে সেই মনোবল আসে। আর সেই মনোবল নিয়ে সে একটু নিয়মের বাইরে খেলল। ওই গদাযুদ্ধে কিন্তু উড়ুতে আঘাত করা, প্রহার করা নিয়মের বাইরে। কিন্তু ওই যে বলি যে এনিথিং ইজ ফেয়ার ইন ওয়ার অ্যান্ড লাভ, ভালোবাসায় আর যুদ্ধে সব কিছুই একটু মেনে নেওয়া যেতে পারে। তো সেই যে উড়ুতে গদা মারার যখন অ্যালাউড হয়েছে, তখন সেটাকে আমরা ধর্ম বলে মেনে নিয়েছি, অধর্ম বলিনি। কারণ অধর্মের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কতটা আমরা ছুট নিতে পারি, তারই একটা ওখানে পরিসংখ্যান, তারই একটা রূপরেখা দেওয়া যাচ্ছে। অবশ্যই এই কাজটা করার জন্যে ভগবান শ্রীকৃষ্ণকেও প্রায়শ্চিত্ত আর তার খেসারত দিতে হয়েছিল, সেই গল্প আলাদা। তো এই নিশ্চয়ই যদি 27 লাখ ভোটারকে বাইরে রাখা হয়েছে কোনো কারণে এই সামান্য কাজটা করার জন্যে, কিভাবে খেসারত দিতে হবে সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু অতটুকু মেনে নিতে হবে। এটাকে নিয়ে হইচই করে পুরো ব্যাপারটাকেই নষ্ট করার কোনো মানে হয় না। আজকে এটাই দেখা উচিত যে আজকে যে দিনে আমরা এসে দাঁড়িয়ে পড়েছি, যেখানে দাঁড়িয়ে এই কথা হচ্ছে, সেখানে আমাদের শুধুই উদযাপন করতে হবে কালকের দিনটা, যে আজকে সেই দিন চলে এসছে যেখান থেকে ধর্ম সংস্থাপন করার একটা সুযোগ আমাদের হাতে এসছে। কারণ কোনো না কোনোভাবে ওই যে সেন্টারের বিরুদ্ধে যুদ্ধের অজুহাতই হোক বা নানা কারণে বিভিন্নভাবে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছিলাম আমরা, যেখানে অধর্ম ক্রমাগতই বেড়ে চলেছিল। আমি নিজে 1996, মানে আজ থেকে 30 বছর আগে, সারা বিশ্বের রাস্তা খোলা আমার কাছে। আমি আমেরিকায় ছিলাম, সেখান থেকে আমি আসি এই রাজ্যে প্রথমবারের জন্য। আমি এই রাজ্যে বড় হয়েছি তা নয়, আমি প্রবাসী বাঙালি, কিন্তু এই রাজ্যে আমি আমেরিকার থেকে আসি শুধুমাত্র এই আশা নিয়ে যে দেশের মানুষের আর আমার এই রাজ্যের মানুষের সেবা করব। 30 বছর ধরে একদম নিজের অনুভূতি আর অনুভব দিয়ে বলতে পারি, একদম দাঁতে দাঁত কামড়ে চেপে বসেছিলাম। ডগ ফাইট যেটাকে বলা হয়, সেইভাবে এই নিয়ে কোনো হইচই করিনি। কিন্তু যে পরিবেশ দেখেছিলাম, সেই পরিবেশের মধ্যে কাজ করা, অন্টারপ্রেনারশিপ করা, আমি অন্টারপ্রেনার হতে এসেছিলাম। আর 30 বছর ধরে অন্টারপ্রেনারশিপ করছি, আর সামাজিক কাজের সঙ্গে যুক্ত অন্টারপ্রেনারশিপ। অত্যন্ত দুরবস্থা হয়েছিল। ছোট ছোট কাজের জন্যে পাড়ার মস্তান এইটা ভেঙে দিয়ে চলে গেল, ওইটা এ করে দিয়ে চলে গেল, তারা দেখাচ্ছে। কিছু করার নেই। পুরো সরকারি যে ব্যবস্থা, সরকারি যে তন্ত্র, সেই তন্ত্রর মধ্যে উঁচু পদস্থ অফিসাররা, তারা আমার বন্ধুস্থানীয়, তাদেরও কিছু করার নেই, এমন ব্যবস্থা হয়ে গেছিল, এমন এক অবস্থা। কি করবেন তারা? কারণ সবার হাত পা বাঁধা একটা ব্যবস্থা এমন চলে এসেছিল। অধর্ম যখন সমাজের মধ্যে গভীরভাবে একদম রূপ নিয়ে নেয়, একদম আঁকড়ে বসে, তখন কি ধর্ম কি অধর্ম বলা খুব মুশকিল। মানুষকে মেনে নিয়ে নানা রকম কাজে মধ্যে ঢুকে পড়তে হয়, নানা রকমভাবে নিজেদের জীবনটা চালাতে হয়, নিজেদের নীতি রীতিকে একদিকে নিয়ে যেতে হয়। যে কারণে এই রাজ্যে খুব একটা সামূহিক অধর্ম এসে একদম জ্বর ধরেছিল। সেই দিন এসছে যে সেই অধর্মের সঙ্গে থেকে বেরিয়ে এসে সেই অধর্মের সঙ্গে যুদ্ধ করা হয়ে গেছে। একটা সুযোগ পেয়ে গেছি আমরা মানে বিজেপির সমর্থক না, তৃণমূলের সমর্থক না, এই হিন্দু না মুসলমান সেটা বলছি না,
এই রাজ্যের মানুষ আমরা সবাই একটা সুযোগ পেয়ে গেছি ধর্ম সংস্থাপন করার। কোনো না কোনোভাবে, ঠিক ভুল, আমি নিজেও এর খুব পক্ষপাতী নই, যে স্ট্র্যাটেজি নিয়ে এই ভোটটা লড়া হয়েছে, সেই স্ট্র্যাটেজিটার মধ্যে আমরা সবাই জানি একটা বড় শব্দ হচ্ছে পোলারাইজেশন। একদম খোলাখুলিভাবে পোলারাইজেশনের কথা বলে পোলারাইজ করা হয়েছে। পোলারাইজ মানে হিন্দু একদিকে, মুসলমান একদিকে, এই রকম একটা ব্যাপার তৈরি করে এটাকে স্ট্র্যাটেজি হিসেবে ব্যবহার করা হয়েছে। স্ট্র্যাটেজিটা মানে ট্যাকটিক্যালি ভালো না খারাপ, ভুল ঠিক, এই সবের আমি মধ্যে যাচ্ছি না, কিন্তু এটা বলতে চাই যে ভবিষ্যতে যদি এমন একটা দিন আসে যখন এই পোলারাইজেশন ছাড়াও একদম নির্বাচনকে উদযাপন করে, গণতন্ত্রকে উদযাপন করে মানুষ ভোট দেয়, আর ভোট দিয়ে বছরের পর বছর যখন দরকার হয় নিজের মতন শাসক দল নিয়ে আসে, সেই শাসক দল ধর্মের উপর বেশ করে, মানে ধর্মপরায়ণ শাসক দল। ধর্ম মানে আবার বারবার বলছি, এই ধর্ম মানে কিন্তু হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই নয়, এগুলো সম্প্রদায়। যখন আমাদের মহাভারতের যুদ্ধ, রাম রাবণের যুদ্ধ, হিন্দু মুসলমানের যুদ্ধ তো ছিল না, তৃণমূল বিজেপির যুদ্ধ ছিল না, কংগ্রেস সিপিএমের যুদ্ধ ছিল না, ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ। তাহলে যে পার্টির মধ্যেই থাকি, যে সংসারের মধ্যেই থাকি, যে রাজ্যের মধ্যেই থাকি, যে ব্যবস্থার মধ্যেই থাকি, প্রত্যেক ব্যবস্থার মধ্যে আমরা জানি যুগে যুগে, মানে প্রতি মুহূর্তে মুহূর্তে, যুগ মানে শুধু যুগান্তর নয়, প্রতি মুহূর্তের মধ্যে এক একটা যুগ লুকিয়ে আছে। প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা ব্যবস্থার মধ্যে একটা যুগ লুকিয়ে আছে। সেই যুগের মধ্যে ধর্ম আর অধর্ম দুটোই থাকতে পারে। অধর্মের বিরোধ করা, অধর্মকে প্রতিবাদ করা, অধর্ম থেকে নিজেকে বাঁচানো, আর সুযোগ পেলে তারপরে যখন শক্তিশালী হয় অধর্মকে পরাস্ত করা, এটাই তো ধর্ম। তাহলে এই ধর্মের পক্ষে, এই ধর্মকে স্থাপন করার দিন চলে এসছে। কেন? কারণ এই ধর্ম অধর্ম নয়, ধর্ম করেই, ধর্মকে বিভাজন করে, মানুষকে ধর্মের নামে মানুষকে বিভাজন করে, পোলারাইজ করে আমরা একটা এমন জায়গায় এসে পড়েছি যে এখন সবাই ধর্ম নিয়েই কথা বলছেন। ধর্ম নিয়ে যদি কথা হচ্ছে, সেই নিয়ে যদি ইলেকশন লড়া হয়েছে, সেই ধর্মের জোরে যদি একটা পার্টি এসে গেছে, তারা বলছেও তাই, একদম মানে এর মধ্যে কোনো এদিক ওদিক নেই। হয়তো উনি 2 দিন পরে 3 দিন পরে মুখ্যমন্ত্রীর হিসেবে শপথ নেবেন, শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দলনেতা, উনি তো ভোট জেতার পরে যখন, মানে উনি ভবানীপুর থেকে জেতার পরে যখন বলছেন, তখন 15 মিনিট উনি এনডিটিভিতে, আমি দেখছিলাম কথা হচ্ছিল, 15 মিনিট প্রায় বিভিন্ন এনডিটিভির অ্যাঙ্কাররা ওনাকে পেয়ে ওর মধ্যে থেকে কথা বলছিলেন। তারই মধ্যে 15 মিনিট বোধহয় ওনার সঙ্গে কথা হলো, বিভিন্ন লোক কথা বলছেন, জিজ্ঞেস করছেন, একদম খোলাখুলিভাবে 15 মিনিটের মধ্যে 15 বার যে বিষয়টা নিয়ে কথা বলছেন সেটা হচ্ছে এই ধর্ম, হিন্দু মুসলমান। তো আর উনি বলছেন তো একদম যে না, মুসলমানরা আমাকে ভোট দেয়নি ভবানীপুরে, আমাকে হিন্দুরাই ভোট দিয়েছে, একদম খোলাখুলিভাবে এই কথা হচ্ছে। আর না হবেই বা কেন, যেটা হয়েছে হয়েছে, এটা নিয়ে আমি কোনো ওনাকে মানে বিমুখ করছি না, একদম ভালো, সত্যি কথা বলছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটাকে তার মানে বুঝতে হবে সমাজ এখন এই জায়গায় চলে এসছে, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে এই পোলারাইজেশনটা হয়ে গেছে, তার জোরেই একটা ভোটের সিদ্ধান্ত তৈরি হয়ে গেছে। এইটা কতদিনের জন্যে কাম্য? যদি এরকম দিন আসে, আমরা কি এই স্বপ্নটা দেখতে পারি না যে 5 বছরের মধ্যে পরের বার যখন ভোট হবে, 3 বছর পরেও তো আরেকটা ভোট হবে, লোকসভার ভোট হবে, বা যখনই এরপরে পঞ্চায়েতের ভোট হবে, পঞ্চায়েতের ভোট যখন হয় তখন সব থেকে বেশি মানুষ মারা যায় এই রাজ্যে। লোকসভা বিধানসভার ভোটে হয়তো 5 জন 10 জন করে মারা গেছে, কিন্তু রেকর্ড খুলে দেখুন, যখনই পঞ্চায়েতের ভোট হয় 50 জন মারা যাচ্ছে, 70 জন মারা যাচ্ছে, এই তো রেকর্ড। তাহলে ভোট তো আরও হবে, আমরা কি এই স্বপ্নটা দেখতে পারি না? এরপরে যখন ভোট হবে তখন সেই ভোটে মানুষ ধর্মের সঙ্গে ধর্মকে লড়ানোর চেষ্টা করবে না, কারণ ধর্ম তো দুটো হয় না, তখন শুধু ধর্মের সঙ্গে অধর্মের লড়াই লড়বে এই ভোটের মাধ্যমে, বন্দুক দিয়ে, কামান দিয়ে, বিভিন্ন অনৈতিক ব্যবস্থা দিয়ে নয়, কিন্তু এই যে গণতান্ত্রিক এই যে উপহার আমাদেরকে দেওয়া হয়েছে গণতন্ত্রের, যেটাতে আমরা নিজেদের জনতা হিসেবে আমরা নিজেরা ভোট দিয়ে আমরা নির্ধারণ করতে পারি যে কে আমাদের শাসন করবে। এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা কিন্তু খুব নতুন,
হাজার হাজার বছর আগে যখন আমাদের এই দেশেও হাজার হাজার বছর আগে এই ব্যবস্থা ছিল না। রাম রাজ্য যেটা আমরা বলি সেটা অবশ্যই ওয়ান অফ দ্য মোস্ট ডেমোক্রেটিক, সব থেকে গণতান্ত্রিক প্রসেস। গণতান্ত্রিক এটা আমি মনে করি তার কারণ আলাদা। মনে করি তার কারণ শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, উনি দেখিয়ে গেছেন যে পুরো গল্পটা এই নিয়ে, যে গল্পটা হচ্ছে যে উনি কীভাবে সীতাহরণ হলো, সেই সীতা মাতাকে আবার পুনর্জয় করার জন্যে, পুরো গল্প তো এই নিয়ে। ওনার সীতামাতার উপর যে ভালোবাসা, যে প্রেম, যে একাত্মতা, এসব নিয়ে তো কোনো প্রশ্নই নেই, কারণ পুরো গল্পটাই তো এই নিয়ে। কিন্তু তার মধ্যে যখন ফিরে এলেন রাজ্যের এক জনতা, তার কথাতে আবার সীতামাকে সেই অগ্নি পরীক্ষা, এই সব, যে তার মানে কি, রাজা হিসেবে উনি একটি প্রজা, তার মতটাকে কতটা গুরুত্ব দিচ্ছেন, এটাই গণতন্ত্র, ডেমোক্রেসি। তখন এই ভোটের ব্যবস্থা ছিল না, ব্যবস্থাটা অন্যরকম ছিল, কিন্তু স্পিরিচুয়ালি, আধ্যাত্মিকভাবে, ইন স্পিরিট, দ্যাট ওয়াজ ডেমোক্রেসি। সেটা রাম রাজত্বের মধ্যে যেভাবে রাজা রাম আমাদের দেখিয়ে গেছিলেন এই গল্পের মধ্যে বোঝা যায়। সেই ধারাকে নিয়েই আজকে যদি আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা অবশ্যই ইতিহাসের মধ্যে থেকে বলা হয় না সেটা গ্রিস থেকে এসছে, না ডেমোক্রেসি অন্য জায়গা থেকে এসছে, কিন্তু আমরা খুঁজতে গেলে খুঁজে পাবো, বা মানুষ সারা বিশ্বকে এটা দেখাতে পারবো যে গণতন্ত্রের যে স্পিরিট, তার যে আধ্যাত্ম, তার যে মহিমা, তার যে মানে, সেটা কিন্তু আমরা রামায়ণের মধ্যেও পেয়ে গেছি। তাহলে সেইখান থেকে আসছে ওই ধারা। তো এই ধারা যখন আসছে, কিন্তু আজকে সেখানে আমরা কোনো রাজা রাম এসে আমাদেরকে গণতন্ত্র দেবেন তা নয়। আমাদের হাতেই অধিকার রয়েছে যে বছর বছর এক একটা ভোট হয়, সেখানে আমরা নিজেরা ভোট দিয়ে, ইভিএম হোক যাই হোক, তাতে ভোট দিয়ে আমরা নির্ধারণ করছি কার হাতে আমরা শাসন করার দায়িত্ব তুলে দেব। আমাকে শাসন করবে, তার দায়িত্ব আমিই বলছি যে তুমি আমাকে শাসন করো, এইটা দায়িত্ব, গুরু দায়িত্ব। তো এই দায়িত্ব যখন এর পরে আমরা নেব, তখন কি আমরা ধর্মের সঙ্গে অধর্মের লড়াই লড়ব, নাকি ধর্মকে কোনো রকমে ভাঙার অধর্মটা করব? ধর্মকে তো ভাঙা সম্ভব নয়। তাহলে এই উদ্দেশ্য নিয়ে যখন আমরা ধর্ম সংস্থাপন করব, সেই সুযোগ এসে গেছে। আর যারা পোলারাইজেশন, হিন্দু মুসলমানের কথা বলছেন, তারাও আর তো এটা বুঝছেন যে ইলেকশন তো হয়ে গেছে। সবাই জানেন ইলেকশন জেতার জন্যে নানা রকম, যা বলছিলাম, সাম দাম দণ্ড ভেদ নানা রকম করতে হয়, কিন্তু আর তো ইলেকশন হয়ে গেছে, ভোট পেয়ে গেছেন, এতগুলো সিট পাওয়া হয়ে গেছে। এখন তো আর প্রমাণ করার কিছু নেই যে আমাদের এখনও ক্ষমতায় আসতে হবে, আমাকে ক্ষমতা দাও, সব মানুষ দিয়ে দিয়েছে। এবারে সেই ক্ষমতার সদুপযোগ করার সময়। ক্ষমতার সদুপযোগ হলো সব থেকে বড় ধর্ম। তাহলে ধর্ম সংস্থাপন করার সময় এসে গেল। এই ক্ষমতার দুরুপয়োগ করে একে অন্যায়ভাবে, তাকে অন্যায়ভাবে যদি কোনো কিছু করা হয়, কোনো নীতি, কোনো রীতি, কোনো চিন্তা, কোনো মনোভাব এরকম থাকলেও, সেই চিন্তার মধ্যে মানুষকে ভয় দেখানো, মানুষকে শুধু অযৌক্তিকভাবে ভয় দেখানো, অযৌক্তিকভাবে পীড়িত করা, এই সব যদি কোনো চিন্তাভাবনা কোনোভাবে ঢুকে পড়ে, তাহলেই তো অধর্ম। আর সেই অধর্মের বিরুদ্ধে লড়াই করেই তো কালকে এক নতুন পরিবর্তনের হাওয়া এসে, ঝড় এসে, এক নতুন রাজ্যের স্থাপনা, এক স্বাধীন রাজ্যের স্থাপনা, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নের রাজ্য, গুরুদেব রবীন্দ্রনাথের স্বপ্নের রাজ্য, শ্রী অরবিন্দের স্বপ্নের রাজ্য, স্বামী বিবেকানন্দের স্বপ্নের রাজ্য, নেতাজি সুভাষের স্বপ্নের রাজ্য, কাজী নজরুলের স্বপ্নের রাজ্য, মাইকেল মধুসূদনের স্বপ্নের রাজ্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্বপ্নের রাজ্য। মানে নামের তো শেষ নেই। একদিকের নামগুলো বললাম, বিজ্ঞানের দিকে চলে গেলে নিশ্চয়ই আরও কত নাম দেখতে পাবো, সত্যেন বোস থেকে নিয়ে। আর আমি এই লিস্ট বাড়াচ্ছি না, আপনারা সবাই জানেন। এই রকম মনীষীদের যে স্বপ্ন, তাদের রাজ্য, সেইখানে আমরা ফিরে যেতে পারি না। সেইখানে কি ফিরে যাব না? আর কে নিয়ে যাবে? আমরা শুধু বলবো না, এখন ভোট দিয়ে দিয়েছি, এবারে ভাই ওই শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষ আর শ্রমিক ভট্টাচার্য আর সুকান্ত মজুমদার, তারাই সব যা করার করুন, আমাদের আর কোনো দায়িত্ব নেই, ভোট দিয়ে টিপে চলে এসছি, এবার আমরা যা ইচ্ছে করবো, সব কিছু তারা করবেন। এই করলে হয় না। ধর্মস্থাপন তিলে 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 প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মানুষকে লড়তে হয়, নিজের সঙ্গে লড়তে হবে।
মুসলমানরা, ইসলামের মধ্যে জিহাদের কথা বলা আছে। এই জিহাদ মানে কিন্তু যারা বোঝেন না, হিন্দুরা বোঝেন না মুসলমানরা বোঝেন, কিন্তু এই জিহাদ মানে হচ্ছে নিজের সঙ্গে লড়াই করা, নিজের মধ্যে যে অধর্ম ঢুকে রয়েছে সেই অধর্মকে টেনে হিঁচড়ে একদম সর্বশক্তি দিয়ে বার করে দেওয়া। এই ধর্মযুদ্ধ, এই ধর্ম, ওই জিহাদই আমাদের ভাষায় আমরা বলি ধর্মযুদ্ধ। আর সেই ধর্মযুদ্ধ শুধু অন্য কারোর সঙ্গে নয়, সব থেকে প্রথমে শুরু হয় নিজের সঙ্গে। নিজের মধ্যে যে কুটিলতা, যে সংকীর্ণতা, যে নানা রকম ঝামেলা, প্রবলেম ঢুকিয়ে রেখেছি আমরা, তার সঙ্গে যুদ্ধ করা, তার সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ না করা, কোনো রকম আপোষ না করা, কোনো রকম সেইগুলোর উপর তোষণ না করা। আমি একটু মিষ্টি বেশি খাই, উচিত নয় আমার এই বয়সে আর মিষ্টি খাওয়া। আমি যদি ধর্মপরায়ণ হতে চাই, কাল থেকে আমাকে মিষ্টি খাওয়া ছেড়ে দিতে হবে, হয়তো কমাতে হবে। যদি না করতে পারি তাহলে ওটাই আমার অধর্ম। ওটা তো আমাকে কোনো হিন্দু, মুসলমান, বিজেপি, গরিব বড়লোক, এই সেই কেউ এসে করাচ্ছে না। এইভাবে এখান থেকে শুরু, নিজেকে দিয়ে শুরু। এইখান থেকে শুরু করে যখন নিজের পরিবার, নিজের আপনজন, তাদের মধ্যে আমরা সবাই একে অন্যের, আমি শুধু আমার আপনজন মানে তার কাছ থেকে বলবো এই তুই ধর্মপরায়ণ হ, তোর ধর্মপরায়ণ, তা নয়। একে অন্যের কাছে উই উইল ডিম্যান্ড এক্সেলেন্স ফ্রম ইচ আদার। তার মানে আমরা একে অন্যের কাছ থেকে দাবি করব যে ধর্মপরায়ণ হব আমরা সর্বপ্রথম। আর এই যখন ধর্মপরায়ণ হওয়ার দিকে আমরা এগোবো, তখনই এই যে কালকে যে স্বাধীনতা দিবসের কথা বলছি আমি, তাহলেই এই রাজ্য, হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে দ্য ওয়ার্ল্ড থিঙ্কস টুমরো বলা হতো, এই ভাবনাটার দিন এসছে আজকে। যদি আমরা এই স্বাধীনতা, যে একটা সম্ভাবনা দেখা গেছে কালকে, এই সম্ভাবনাকে যদি রূপান্তরিত করতে হয়, তাহলে কিন্তু আমাদের শুরু করতে হবে এই জায়গার থেকে, ধর্ম স্থাপনার থেকে। ভুল করে যে ধর্ম ব্যাপার নিয়ে, ধর্মকে ভেঙে চুরে যে ব্যাপারটা হয়েছে, সেটাতে কোনো গণ্ডগোল নেই, আমি তার বিরুদ্ধে বলছি না একটাও কথা। এভরিথিং ইজ ফেয়ার ইন ওয়ার অ্যান্ড লাভ। সেই একই কথায় ফিরে যাচ্ছি। যা হয়েছে, পোলারাইজেশন হয়েছে, খুব ভালো হয়েছে, হয়েছে তো হয়ে, তাই জন্য তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে শান্তিতে একটা সুন্দর হাসি হাসছেন, যেখান থেকেই যা সেলিব্রেট করছেন, উদযাপন করছেন। প্রাণ ত্যাগ করেছিলেন মানুষটি। তাই এটা যখন হয়েছে, তো যেভাবেই হয়েছে, আর হতে গিয়ে কোনো, প্রত্যেকবার তো মানুষ খুন হয়, মানুষ নিজের মানে একেবারে মানে মৃত্যু, বুঝতে পারছেন তো। ভোট দিতে যাব তো তার জন্য ভোটাভুটি হবে, একটা হবে, তার জন্য মানুষ মরার কি আছে? কিন্তু একটা ভোট হয়নি এর আগে যেখানে মানুষ মরেনি। তাহলে মানুষ মরেনি তো, এত কোনো ঝামেলা হয়নি, সবাই স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে ভোট তো দিয়েছেন। তো আচ্ছা, মানলাম কিছু লোক দিতে পারেননি, ছাড়া হয়ে গেছে, এই যা হয়েছে তাতে ওই এত একটা স্ট্যাটিস্টিক্যাল ব্যাপার, 6.5 কোটি লোক ভোট দিচ্ছেন, তার মধ্যে ওই কিছু লোক পারলেন না পারলেন, সেটাতে সারা কিছু পাল্টে যায় না। আর যদি যায় তাহলে এর আগেও সব ভোটে এরকমই হয়েছে। সেই জন্য আবার বলছি, এই পোলারাইজেশন, এই ওই কোনো কিছুর বিরুদ্ধে কিছু নয়। যা হয়েছে, একটা সম্ভাবনা তৈরি হয়েছে, একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। লোকে বলছে পরিবর্তনের হাওয়া, পরিবর্তন হয়ে গেছে। কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কালকে প্রধানমন্ত্রীও বলেছেন, যখন নিজের ভাষণ দিচ্ছিলেন, বললেন যে একদম বাঙালি, সাবেক বাঙালি বেশভূষা আর বাঙালি একটা বাক্য উনি বলেছিলেন যে পরিবর্তন হয়ে গেছে। এই কথাটা উনি কালকে বলেছেন। আর আমি আজকে এইখানে ক্ষুদ্র ছোট মুখে বড় কথা বলছি, প্রধানমন্ত্রীজি আপনাকে উদ্দেশ্য করে বলছি, পরিবর্তন হয়ে গেছে বলবেন না, পরিবর্তন হয়ে যাবার সম্ভাবনাটা হয়ে গেছে। আগামী 5 বছর দেখাবে, 5 বছরের পরে যখন মানুষ আবার ভোট দেবে, আর তারও আগে 3 বছরের মাথায় 2029 সালেও একটা ভোট দেবে, যখন মানুষ আবার ভোট দেবে, তখন মানুষ বলবে হ্যাঁ মতিজি, পরিবর্তন হয়ে গেছে। আজকে আপনার জন্য একটু আর্লি অন হয়ে যাচ্ছে, এখন সবে, এখনো জেতা হয়নি, জেতা শুরু হয়েছে। আরেকভাবে বোঝাই, একটু অন্যরকমভাবে, যদি প্রধানমন্ত্রী মহোদয় যদি কথা শুনছেন তাহলে খুব ভালো, বাংলায় বলছি আমি, বাংলায় বলার উচিত
কারণ এআই এর জামানা। আমি জানি আমি যে কথা বলছি এটা এক চুটকিতে যে কোনো ভাষায় আমার এই গলার স্বরেই আপনি শুনতে পাবেন, কিন্তু আমি চাই যে আপনি এই কথাটা ভালোভাবে মনের ভেতরে নিয়ে নেন আর আপনার মতন নেতৃত্ব দিয়ে এই ব্যাপারটাকে রূপান্তরিত করেন। কি কথা, একটা মেটাফর বা একটা উদাহরণ দিয়ে বোঝাই। ক্রিকেট খেলা আমাদের দেশে এখন খুব প্রচলিত, সবাই ক্রিকেট নিয়ে পাগল। এই ক্রিকেট খেলা যখন হয় তখন একটা টিম প্রথমে ধরে নেওয়া যাক বোলিং করার সুযোগ পেয়েছে, তাহলে প্রথম ইনিংসে যে বিপরীত দল, ধরে নেওয়া যাক আচ্ছা ভালো ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট হচ্ছে, ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট যদি হচ্ছে তাহলে প্রথমে ধরে নেওয়া যাক টস হয়েছে, ইন্ডিয়ার ক্যাপ্টেন বোলিং করবেন বলে ঠিক করেছেন, প্রথমে বল করলেন। 50 ওভারের খেলা, 20 ওভারের খেলা, যাই হোক এই খেলাতে 50 ওভার 20 ওভার বোলিং করা হয়ে গেল। এই বোলিং ধরে নেওয়া যাক দারুণ ভালো বোলিং করেছেন ইন্ডিয়া টিম, একদম এত ভালো বোলিং করেছেন, করে একটা স্কোর এবারে হয়ে গেছে আর মনে হচ্ছে এই স্কোরটা আমরা পেয়ে গেছি, এইবারে আমাদের জেতার খুব সম্ভাবনা। কিন্তু এই বোলিং করা হয়ে গেছে মানেই কি খেলা শেষ, আমি জিতে গেছি? তা তো নয়, এখনও তো ব্যাটিং করে ওই রান কটা কুড়োতে হবে। আর এইটা বলে রাখি যে যেভাবে আজকে বাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, যে যতগুলো সিট দিয়েছে, ভোট দিয়েছে তো আমি যাচ্ছি না, একদম টেকনিক্যালি ঠিক কথা বলছি, যেভাবে বাংলার মানুষ যতগুলো সিট দিয়েছে, এই এতগুলো সিট নিয়ে এখন কিন্তু একটা বিরাট গুরু দায়িত্ব। যদি কটা আমার মনে হয়েছিল বোধহয় হাড্ডাহাড্ডির লড়াই, সবাই বলছে এই ওই, আমিও ভাবছিলাম, সকলকে বলছিলাম না যাই হোক মনে হচ্ছে বোধহয় একটু হাড্ডাহাড্ডির লড়াই হবে, 6 মাস এইসব ঝামেলাই চলবে, এ পার্টির থেকে ওই পার্টি নেওয়া দেওয়া এই ওই এইসব চলবে, শেষে হয়তো দেখবেন ওই অভিষেক ব্যানার্জি চিফ মিনিস্টার হয়ে গেছেন, এই কথাও বলছিলাম। আমি বলছিলাম সত্যি যে মনে হচ্ছে যেভাবে হচ্ছে হয়তো কিছু কম ভোট পাবে, তখন দেখা যাবে যে বিজেপির থেকে যেভাবে অন্য সব রাজ্যে নানা জায়গায় দেখাও যায় পলিটিক্সে এটা করতেই হয়, আর বিজেপি বলে না সব পার্টি এইসব করে, যে হয়তো বিজেপি চিফ মিনিস্টার, কিন্তু দেখা যাচ্ছে অভিষেক ব্যানার্জি বিজেপির চিফ মিনিস্টার হয়ে বসে গেলেন। হতে পারত যদি বিজেপি 10টা আসন কম পেত, মানে যে মেজরিটি মার্ক তার থেকে 10টা কম আসন পাওয়া গেলেই দেখা যেত এইসব খেলা চলছে, তাহলে আগামী 6 মাস 1 বছর ধরে এইসব হেঁজি পেজি রাজনৈতিক খেলাপড়নির মধ্যেই আমরা পড়ে থাকতাম। তো বঙ্গবাসী, বঙ্গের মানুষ বুদ্ধিমান বুদ্ধিদীপ্ত, তারা জানেন এই সব করে ঝামেলা নেই, যখনই দিতে হয় ছাপ্পাড় ফোড়কে দেয়, তাহলে ছাপ্পাড় ফোড়কে ভোট দিয়েছে, এত সিট আপনাকে দিয়েছে, এত সিটের দায়িত্ব আছে একটা, এবারে রান করতে হবে। আরেকটা জিনিস বলে রাখি, বোলিং করা আর ব্যাটিং করা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আমার কাছে ছোট মুখে বড় কথা, আমি শেখানোর চেষ্টা করছি না, কিন্তু উদাহরণ দিয়ে এটা আপনাকে, যদিও এইটা বললাম যে এটা প্রধানমন্ত্রী মহোদয়ের জন্য বলছি, কিন্তু সব মানুষের জন্য বলছি, সবাইকে এটা বুঝতে হবে যে বোলিং করা আর ব্যাটিং করা যেমন দুটো সম্পূর্ণভাবে আলাদা ট্যালেন্ট, আলাদা স্কিল, আলাদা দক্ষতা, ঠিক সেই রকমভাবে ইলেকশন জেতা আর ইলেকশন জিতে ক্ষমতা পাওয়া আর ক্ষমতাটার সদুপয়োগ করা, এই দুটো সম্পূর্ণভাবে দুটো অন্যরকম দক্ষতা। ক্ষমতা পাওয়ার জন্যে আর ক্ষমতায় টিকে থাকার জন্যে যে দক্ষতাটা লাগে, আর সেই ক্ষমতাটা পেয়ে সেই ক্ষমতা ব্যবহার করে সেই ক্ষমতা কাজে লাগিয়ে প্রান্তিক মানুষ মানে শেষ মানুষটার অবধি সেই ক্ষমতার সেবা পৌঁছে দেওয়া, সঠিকভাবে দৈবিকভাবে সেই ক্ষমতার সেবা বা সেই মানুষটির যে দরকার সেই মানুষটার চোখের জল মিটিয়ে তাকে জীবনটাকে উদযাপন করার সুযোগ পৌঁছে দেওয়া, এটা একটা অন্য ক্ষমতা। এই দুটো সবসময় এক জায়গায় হয় না, খুব বিরল এই দুটো এক জায়গায় হওয়া। আর আমার আপনার সকলের, আমার আপনার মানে যারা দেখছেন এই সকলের দায়িত্ব যে এইখানে এবার আমরা এখানেও এগিয়ে আসি আর এই ব্যাটিং করতে সাহায্য করি। কারণ যারা ভোট জিতেছেন, যাদেরকে আমরা ভোট দিয়েছি, তারা ভোট পেতে ওস্তাদ, কিন্তু ভোট পাওয়ার পরে সেই ভোটটা পেয়ে কি করে আমাদের জন্যেই আমাদেরকে সেবা দেবেন সেই ব্যাপারটাতে তারা ওস্তাদ নাও হতে পারেন। তাতে আমাদের সবাইকে মিলে একসঙ্গে মিলে সেই কাজটা করতে হবে। আমাদের কিভাবে করতে হবে? সর্বপ্রথম ধর্মপরায়ণ হয়ে। তার মানে হচ্ছে যেখানে তোলা দিতাম আমরা, তোলা দেব না। কোনো মিনিস্টার, আমি অবাক হয়ে গেছি, মিনিস্টার খুব
পপুলার বা নেতা হিসেবে খুব পপুলার, মানুষ তাকে বলে ওনার মতন মানুষ হন না। কাকে বলে? অবাক কাণ্ড। কীরকমভাবে আমরা জনতা হিসেবে একদম কোথায় তলিয়ে গেছি, আমরা নিজেদেরকে বুঝতেই শিখিনি। আমি নাম নিয়ে বলছি না, কিন্তু এমনি বহু নেতা এই স্ট্র্যাটেজিটা ফলো করেন। তারা জানেন যে আমাকে ভোট জেতার জন্য আমার যে কনস্টিটুয়েন্সি, সেই কনস্টিটুয়েন্সিতে যেখানে আমি দাঁড়াই, সেই কনস্টিটুয়েন্সির মানুষই আমাকে ভোট দেবে। তো তখন যারা ভোট দেবে তাদের ভোটটা পরের বারও কী করে পাবো? যদি তাদেরকে খুশি রাখি। তাদেরকে খুশি কী করে রাখবো? তারা দরবার করেন, সপ্তাহে 1 দিন 2 দিন, নানা দিন নানা সময় দরবার করেন। লোকেরা এসে ভিড় করে তার দরজায়, তিনি যেখানে দরবার করছেন সেখানে মানুষ ভিড় করে। কিসের জন্যে? আমার মেয়ের বিয়ে দিতে হবে, আমার এর শরীর খারাপ, তার জন্য 2 পয়সা কম পড়ছে, আমার ওখানে এইটা দরকার। এই যে পার্সোনাল এক একটা মানুষের এক একটা কিছু দরকার, সেই দরকারটা তারা স্বতঃস্ফূর্তভাবে, এমনি নেতারা আছেন টাকার কাঁড়ি নিয়ে বসে থাকেন, ও আচ্ছা এই নাও 2000 টাকা, একে 5000 টাকা, ওকে 10,000 টাকা দিয়ে দিলাম। এই টাকা দেওয়াটা কিন্তু বিরাট উদারতা মনে করবেন হয়তো, কারণ অন্য কিছু মানুষকে দেওয়া যায়, টাকাটার তো কোনো মানে ক্ষয় হয়ে যাওয়ার ভ্যালু নেই, সেটা তাকে সে যিনি দিয়ে দিলেন, না দিলে নিজের কাছে রাখলে নিজের থাকতো ওটা। তাকে 2 মিষ্টি খাইয়ে দেওয়াটা অন্য কথা। মিষ্টি খাইয়ে দেওয়া মানে মিষ্টিটা যদি না দিতাম, সব মিষ্টি তো নিজে খেতে পারবো না, বা সব মিষ্টি তো না খাওয়ালে পচে যাবে। টাকাটা কিন্তু পচে যায় না, টাকাও বিতরণ করা হয়। নেতারা, মিনিস্টার আমি জানি বসে এই রকম কাজ করেন। তাতে মানুষ খুব মনে করেন ইনি খুব ভালো মিনিস্টার। কিন্তু মিনিস্টারের কি এটা কাজ? বসে বসে একজন মিনিস্টারের কি কাজ? মিনিস্টারের কাজ এমন সুব্যবস্থা করা, সরকার চালানো তার কাজ। সরকারি তন্ত্র রয়েছে, এত সরকারি বাজেট রয়েছে, এত তার লোকবল রয়েছে, ব্যবস্থা রয়েছে, এই যে সরকারি তন্ত্রটাকে নেতৃত্ব দেওয়া, দিয়ে এমন ব্যবস্থা করা যাতে তার দোরগোড়ায় ওই রকম কোনো লোক না আসে। কিন্তু সেটা তারা না করে এটাতে যে তার কাছে তো মাত্র 5 বছর সময়, একটা সরকারি দপ্তরকে সম্পূর্ণভাবে শোধন করে ওই জায়গায় নিয়ে যাওয়া, যাতে সেই যে সিস্টেম, সেই সরকারি দপ্তরের এমন সিস্টেম হবে যে কোনো একটা মানুষ তার দোরগোড়ায় এসে, স্যার আমাকে একটু সাহায্য করে দিন, আমাকে এখানে একটা হসপিটালে একটা আপনি সই করে দিন, আমার 2 পয়সা কম পড়ছে, পয়সা করে দিন। এই ভিক্ষেটা চাওয়াবো কেন আমি? এটাতে তো মানুষের, যে মন্ত্রী হয়েছেন, যে নেতা হয়েছেন, তার লজ্জা লাগা উচিত। কিন্তু আমাদের এমন একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছিলাম যেখানে কি নেতা মন্ত্রী আর কি তাদের কাছে যারা জনতা, সবাই মনে করছেন এটাই বোধহয় ভালো মন্ত্রী, ভালো মানুষের পরিচয়। এটা তো অধর্ম। মন্ত্রী হয়ে আমি যদি নিজের 5 বছর সময় সব কিছুতে, আমাকে তো দেখাই যাবে না, আমি তো সরকারি তন্ত্র, মানুষের সেবা করবে তো সরকার। পার্টি বা নেতা কেন মানুষের হাত দিয়ে সেবা করার কাজে নামবে? তার কাজ তো, তার যতই ভালো লাগুক, যতই মজা লাগুক হাত দিয়ে সেবা করতে, তাকে এই 5 বছরের জন্যে একদম মানে একটা উপবাস করতে হবে। না, আমি নিজে নেমে ওইটা হাত দিয়ে করবই না। আমি সরকারি ব্যবস্থা করব এমনভাবে যাতে সব মানুষের কাছে, শেষ প্রান্তিক মানুষটি অবধি সব রকম সুবিধে পৌঁছয়, যাতে তাদের উন্নতি হয়। একটা খুব বড় কথা নিয়ে এর মধ্যে না বললেই নয়, যেহেতু ধর্ম সংস্থাপনের কথা হচ্ছে, আর যেহেতু এই ইলেকশন যেটা গেছে তার মধ্যে এই মুসলমান তোষণ, এই ব্যাপারটা একটা বড় ব্যাপার, এটা নিয়ে না কথা বললে হয় না। ফ্যাক্ট, যখন 2011 সালে, আর এই সব ফ্যাক্ট চারিদিকে উড়ে বেড়ায়, এই ফ্যাক্টটাকে নিশ্চয়ই খাতিয়ে দেখতে পারেন, এর মধ্যে কিছু এদিক ওদিক হতেও পারে। 2011 সালে যখন এই তৃণমূল সরকার আসে, তখন ধরে নেওয়া যাক মাদ্রাসার যে বাজেট ছিল, মাদ্রাসা চালানোর যে বাজেট ছিল, সেটা বলা হয় নাকি 200, 250 কোটি এমনি কিছু একটা বাজেট ছিল। আর এখন তার 14-15 বছর পরে এইটা বলা হয় যে সেই বাজেটটা বেড়ে নাকি 5,000 কোটির কাছাকাছি চলে গেছে। আচ্ছা, সেটা 200 জায়গায় 5,000 না হয়, এটা 300 জায়গায় 3,000ই হোক, যাই হোক, এই যে এত গুণ বেড়েছে, এটাকে, এই যে এই বাড়াটাকে নিয়ে যারা এর বিরোধ করেন, যারা এই মুসলমান তোষণের ব্যাপারটাকে হাইলাইট করেন, আর করা উচিত নয় তাও বলছি না, করা উচিত, আমিও করছি, এক্ষুনি এখানে বসে করছি, যারা এটাকেই নিয়ে বেশি কথাবার্তা বলেন, তারা কিন্তু বলেন যে দেখো কীরকমভাবে অন্য সবের থেকে বাজেট বার করে নিয়ে তো মুসলমান তোষণ করার জন্য এইখানে বাজেট দেওয়া হয়েছে।
তারাও বোঝেন না। আর যাদের জন্য এই বাজেটটা দেওয়া হয়েছে, যারা মনে করছেন যে হ্যাঁ সত্যি আমরা এই বাজেটটা পেয়ে খুশি, তারাও বোঝেন না। তার মানে নাইদার হিন্দু নন মুসলমান এই আসল ব্যাপারটা বুঝতে পারছেন এখানে। কেন? যদি সত্যি এই 5,000 কোটি টাকা মানে 20 গুণ বাজেট বাড়িয়ে দিয়ে দেওয়া হতো, আর সেই বাজেটটা যদি সত্যি কাজে লাগতো, তাহলে 15 বছর তো হয়েছে। 15 বছরে একটা বাচ্চা বড় হয়ে ওই জায়গায় চলে আসে যখন সে 10-এর পরীক্ষা দিচ্ছে, কলেজের পরীক্ষা দিচ্ছে, এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছে। কেন আমরা দেখতে পেলাম না এই এত প্রত্যেক বছর যে এত কোটি টাকা খরচা করা হলো, তার দরুন প্রচুর মুসলমান বাচ্চারা ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, বিদেশ যাচ্ছে, দারুণ মানে বিদ্যার একদম মানে এক্সপ্লোড করছে, তারা দারুণ ভালো হয়ে গেল। হলো না কেন? বাজেট তো খরচা হয়েছে। ব্যাপারটা বুঝতে হবে, এই বাজেট মুসলমান তোষণের জন্য হয়নি। এই পয়সা যে দেওয়া হয়েছে সেটাতে মুসলমানের কোনো লাভ হয়নি। লাভ হয়েছে যে মুসলমান বলে এক সম্প্রদায়কে, অনেক লোককে তাদেরকে বলে দেওয়া হচ্ছে, কেউ একটা বলছে হ্যাঁ রে তুই মুসলমান, প্রকৃত ইসলাম কি সেটা না জেনেই তাকে বলে দেওয়া হচ্ছে হ্যাঁ তুই এইগুলো কর তাহলেই তুই মুসলমান। আর সেগুলো কোনো রকমে কর, বেশিরভাগ তারটা আমি যেটা বলছি সেই রাস্তায় চল তাহলেই তুই মুসলমান। আমি কোন রাস্তায় বলছি? আমি বলছি কোরআনে দেওয়া আছে এইগুলো, সেইগুলো চল। কোরআনে কি দেওয়া আছে সেটা কি করে বুঝবি? আমি বলে দিচ্ছি তোকে কি দেওয়া আছে। এই যে একটা সম্প্রদায়, যেই সম্প্রদায়টা সত্যি তার মধ্যে অনেক, এটা একটা সৌন্দর্যের ব্যাপার যে তার মধ্যে সমর্পণ আছে। আমি এই কথাটুকু বলছি বলে অনেকে হুট করে বলে উঠবেন আরে কি বলছে এইসব, কীরকম সমর্পণ আছে। আজকে যে কোনো সম্প্রদায়ে যাওকে যদি বলা হোক যে মেয়েদের বলা হোক হিজাব পরে, তারা পড়বে। কিন্তু এই সম্প্রদায়ের মধ্যে তাদের বলা হচ্ছে, বড়রা বলছেন, সেই জন্য তারা পড়ছে। সকলেই যে পড়তে চায় না পড়ছে তা নয়, আমার নিজের জানা অনেকে স্বেচ্ছায় পড়ছে। আমার ঠাকুমা, আমি নিজে দেখেছি বিধবা হয়ে যাওয়ার পরে সাদা শাড়ি, সাদা একদম যেটা অন্য একজন মানে সন্ত মহাত্মা যে বলে তারা যেভাবে যেভাবে নিজের, বা সাধু পুরুষরা যেভাবে, সেই রকম একটা জীবনযাপন স্বেচ্ছায় করতেন। মাছ খেতেন না উনি। আমরা বাঙালি মাছের জন্য এই গত বিধবারা মাছ খেতেন না। আমি বাড়িতে দেখেছি মায়ের সঙ্গে সেই নিয়ে কত কলহ, সূচিবাই ছিল যে মাছটা এখানে ছোঁয়াছুঁই হয়ে যাচ্ছে। তো এইটা তো তিনি স্বেচ্ছায় করতেন। কেন? কারণ বড়রা বলে দিয়েছে। এই জিনিসটা মুসলিম সম্প্রদায়ের মধ্যে আরও বেশি, যে তারা বড়রা যেটা বলে দিয়েছে সেটাকে মেনে চলেন। তাদের সম্প্রদায়ের মধ্যে যারা পথ দেখাচ্ছে, তারা যেটা বলে দিয়েছেন সেটাকে মেনে চলতে তারা অভ্যস্ত। তো এই যে ব্যাপারটা, এটা বুঝে গেছেন যারা সত্তা চালান, যাদের ভোট পেতে হবে, তারা বুঝেছেন যে এমনি অনেক লোককে নিজের রাস্তায় নিয়ে আসা মুশকিল, তাদের তোষণ করা, অনেক লোককে তোষণ করা মুশকিল, কম লোককে তোষণ করাটা সহজ। তাহলে এই মুসলমান সম্প্রদায়ের মধ্যে যে কজন লোক আছেন যারা এদেরকে চালায়, যাদের কথায় তারা চলে, সেই কজনের তোষণ হয়েছে, তবেই না 5,000 কোটি টাকা গেছে। আর এইদিকে বাচ্চারা বেরিয়ে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে ফেটে পড়েনি। তা না হলে এটা সত্যি হয় কি করে? তো তাই জন্য তোষণ মুসলমানদের হয়নি। তোষণ যারা যাদেরকে সত্যিকারের ইসলাম শেখানোও হচ্ছে না হয়তো, সেই রকম মানুষদের তোষণ তো হয়নি। তো ধর্ম, যদি আমরা ধর্ম সংস্থাপন করতে চাই, তাহলে এই রাজ্যের যে 28% হোক, 30% হোক, 32% হোক, যে যারা ইসলাম ধর্ম পালন করবার চেষ্টা করছেন, তাদেরকে তো গিয়ে বে অফ বেঙ্গলে ফেলে দিতে পারবেন না। তাদেরকেও তো ভালো করতে হবে, তাদের ভালোর কথা চিন্তা করতেই হবে যে সত্তায় যারা আসছেন তারা। কিন্তু তাদের মধ্যে ওপরে যে কজন বসে আছেন, তারা সব ওই বাকি মানুষদের ভুল রাস্তায় অধর্মকেই ধর্ম বলে চালিয়ে দিচ্ছেন। তাদের তোষণ করাটা মুশকিল, করলে আপনি অধর্ম করে ফেলবেন। সেটা সহজ হবে, কিন্তু সেটাই অধর্ম, আর সেটাই হয়ে এসছে। তাহলে যারা বলেছেন যে মমতা ব্যানার্জি আজকে ভোটে হারলেন, তার কারণ হচ্ছে যে উনি মুসলিম তোষণ করেছিলেন, তাদের সঙ্গে আমি একমত হতে পারছি না। তাদেরকে বোঝাতে চাই যে উনি মুসলিম তোষণ করে উঠতে পারেননি, তাহলে গল্পটা অন্যরকম হতো। উনি মুসলমানদের কয়েকটা নেতা, কয়েকটা লোক যারা তাদেরকে শর্টকাটে মনে হয়েছে ওদের তোষণ হলেই বোধহয় সবাই তোষণ হয়ে যাবে। তোষণ করাটা তো ভালো। মা বাবা নিজের ছেলে মেয়ের তোষণ করে না,
নিশ্চয়ই করে। হিন্দু তোষণ, মুসলমান তোষণ, শিখ তোষণ, ইসাই তোষণ, এই জাতি তোষণ, ওই সবাইকে আমি সত্তায় এসছি সবার তোষণ করার জন্য। তোষণ মানে তার অধর্মের সঙ্গে আপোষ করা নয়। কিন্তু মা বাবা যেমন ছেলেমেয়ের সঙ্গে ভালোবাসে, তাদের সুখ দুঃখে তাদের কথা ভাবে, সেই ভাব নিয়ে রাজ্য চালাবেন যারা, তারা তো আমাদের মা বাবার মতন, তাদের দায়িত্ব সেই রকম। প্রজা রাজার দায়িত্ব প্রজাদেরকে নিজের সন্তানের মতন করে দেখা, নিজের পরিবারের মতন করে দেখা। পরিবারের মতন করে দেখা নয়, নিজের পরিবারের মধ্যে একদম এক করে নেওয়া। তো এইটা হলো ধর্ম সংস্থাপন করার সময়। আশা করি যে এই অনেকক্ষণ ধরে একটা ব্যাপারকে নিয়ে কথা হলো, কিন্তু আজকে এই প্রথম অধ্যায়, আজকে প্রথম দিন। প্রত্যেক দিন এই ধর্ম সংস্থাপন নিয়ে আমাদের এই পডকাস্টটি বলুন কি যে কাস্ট, ওয়েবকাস্ট বলুন, এই কাস্ট চলবে। আস্তে আস্তে এটার সঙ্গে জুড়ুন। আসুন আমরা শুধু আমার একার কথা নয়, সকলে মিলে আমরা শুরু করি ধর্ম সংস্থাপন করার যে আমাদের আওয়াজ, এই আওয়াজ যেন আমাদের প্রত্যেকের আওয়াজ হয়ে যায়। এটা শুধু আমি সৌরভ সরকার আমার আওয়াজ হয়ে থেকে না যায়, প্রত্যেকে মানুষ যারা শুনছেন, যারা এখনও এটা হয়তো শুনছেন না, যারা তাদের কাছে ছড়িয়ে দিলে পরে যারা শুনে, আমরা সকলে মিলে যদি ধর্ম সংস্থাপন না করতে পারি, তাহলে হোয়াট বেঙ্গল থিংস টুডে দ্য ওয়ার্ল্ড থিংস টুমরো, এইটা আমাদের কাছে স্বপ্নই রয়ে যাবে। আর যদি আমরা আজকে থেকে এই আহ্বান, এই আপনাদের জন্য যে শঙ্খধ্বনির আহ্বান দিয়ে সবাইকে ডাকা হয়েছে, এই আহ্বান শুনে যদি চলে আসেন আর এসে আমরা সকলে মিলে ধর্ম সংস্থাপন করার কাজে লেগে পড়ি, কাল থেকে নয় আজ থেকে, তাহলে গতকালকের যে ভোটের রেজাল্ট হয়েছে সেটা সত্যিকারের সার্থক হবে। আর তা না করে অন্য যাই করুন, সেই ভোটের সার্থকতা থাকবে না। আবার কয়েক বছর পরে নিজেদেরই পরিবর্তন করে লাফাতে হবে। আর যদি ধর্ম সংস্থাপন হয়ে যায় তাহলে পরিবর্তনও হবে, কিন্তু সেই পরিবর্তন হবে খেলার ছলে, যুদ্ধের ছলে নয়। আজকের মতন এতটাই। পরের অধ্যায় আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।